দেখি জানলার ফুটো দিয়ে ছায়াপথ। আদিকাল থেকেই মহাকাশ চিন্তা মানুষকে ভাবিয়ে এসেছে। প্রাচীন পাণ্ডুলিপির ছবিতে দেখি পৃথিবী সার্কাসের তাঁবুর মতো। তাঁবুর দেওয়াল ফাঁক করে পৃথিবীর মানুষ তার মাথা বের করে দিয়ে দেখছে স্বর্গরাজ্য ও তার বিচিত্র অধিবাসীদের। স্বাভাবিকভাবেই মানুষের মহাকাশ চিন্তা তখন ছিল সূর্যকেন্দ্রিক। প্রত্নতত্ত্বে সৌর মোটিফের বহু উদাহরণ পাওয়া যায়। অগ্নিকে ধরা হতো সূর্যের পার্থিব প্রতীক হিসেবে। ভাববাদী দর্শনে বিশ্বাস করা হতো মানুষ সূর্যের সন্তান ও সমস্ত প্রকৃতির উদ্ভব হয়েছে তিনটি স্তর বরাবর: স্বর্গীয়, নাক্ষত্রিক ও প্রাকৃতিক। বিজ্ঞানের আয়নীয় যুগ ছিল থেলস, পাইথাগোরাস ও অন্যান্য প্রকৃতি বিজ্ঞানী দার্শনিকের যুগ। যথেষ্ট বাস্তবসম্মত পদ্ধতিতে এরা জগতের সৃষ্টি, গঠন ও উপাদান বিষয়ে তাদের অনুমানের কথা বলে গেছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি এবং অতি ক্ষুদ্র থেকে অতি বৃহৎ পর্যন্ত প্রতিটি মহাজাগতিক বস্তুই কিভাবে হাজার হাজার বছর ধরে গতি, আকর্ষণ, বিবর্তন, পরিবর্তন ও রূপান্তরের মধ্য দিয়ে চলেছে, বৈজ্ঞানিক গবেষণায় না হলেও চমৎকার অন্তর্দৃষ্টির সাহায্যে তারা তা অনুমান করেছিলেন। এথেনীয় যুগ হল দার্শনিক সক্রেটিস, প্লেটো ও অ্যারিস্টটলের কাল। অ্যারিস্টটল মনে করতেন মহাজগৎ চিরকাল ধরে প্রায় একই রূপে বিরাজমান। মহাজগৎ হল সার্বভৌম ঈশ্বরের নিয়মানুগ সৃষ্টি, যার বিপক্ষে প্রশ্ন উত্থাপন ধর্মদ্রোহিতা। গ্রিক বিজ্ঞানের হেলেনীয় যুগে আলেকজান্ডারের রাজত্বে ইউক্লিড, আর্কিমিডিস ও অন্য বিজ্ঞানীরা সেই প্রথম বিশুদ্ধ বিজ্ঞানের অর্থাৎ গণিত, যন্ত্রবিদ্যা ও জ্যোতির্বিজ্ঞানের একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ মূর্তি গড়ে তুললেন।
হেরাক্লিটাস প্রবর্তিত অনুমানগুলি ছিল গঠনমূলক। দর্শন শাস্ত্রে বিপ্রতীপের ধারণা তিনি প্রথম প্রয়োগ করেন। যেমন পাইথাগোরাসের গাণিতিক দর্শন অনুসারে সংখ্যাই হল সব কিছুর মূল, এবং সংখ্যা ও তাদের আভ্যন্তরীণ সম্পর্ক দিয়ে মহাজগতের নিয়মগুলোকেও ব্যাখ্যা করা যায়। লিউসিপাস ও ডেমোক্রিটাসের অনুবাদের প্রভাব আধুনিক বিজ্ঞানের উপরও পড়েছে সীমাহীনভাবে। জ্যোতির্বিদ্যায় হিপারকাস হলেন আমাদের প্রথম বিজ্ঞানসম্মত পর্যবেক্ষক। পরবর্তী 2000 বছর ধরে ব্যবহৃত অধিকাংশ জ্যোতির্যন্ত্রেরও তিনিই আবিষ্কর্তা। জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন প্রসঙ্গে এবং সূর্য, চাঁদ ও গ্রহাদি বিষয়ক বিবিধ গণনায় টলেমিরও অনেক অনুমান আজকের বিচারেও রীতিমতো নিখুঁত। গ্রিক জ্যোতির্বিজ্ঞানীদের মধ্যে অ্যারিস্টারচুসকে সবচেয়ে মৌলিক ও সবচেয়ে কালজয়ী বৈজ্ঞানিক বলা যেতে পারে। তাঁর সিদ্ধান্ত চমকপ্রদভাবে আধুনিক। মিশরীয়রাই প্রথম বৎসরের কল্পনা করে এবং তাকে 12টি সমান ভাগে ও 365 দিনে বিভক্ত করে। মিশরের প্রাচীন প্যাপিরাসে বা কফিনের ঢাকনায় বৃত্তাকার বর্ষপঞ্জি, চাঁদের 16 কলা ইত্যাদির কথা আছে, কিন্তু গ্রহণের উল্লেখ নেই। রাশিচক্রের 12টি পৃথক প্রতীকের বিষয়েও তারা গ্রিক সভ্যতার বিকাশের আগে কিছুই জানত না। জ্যোতিষে সুনাম ছিল মেসোপটেমীয়দের। 2000 খ্রিস্টপূর্ব থেকে তাদের এই বিদ্যার চর্চা। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ তারা সূর্য ও চন্দ্রের পারস্পরিক অবস্থান নির্ণয়ে ও গ্রহণের দিনক্ষণ আগে থেকেই বলে দিতে সক্ষম হয়। তারা 24 ঘন্টায় একদিন ও 7 দিনে এক সপ্তাহের প্রচলনও করেছিল। ভারতীয় বিজ্ঞানের ইতিহাসে গণিত ও জ্যোতির্বিদ্যাকে পরস্পর থেকে পৃথক করা যায় না, এবং শ্রেষ্ঠ ভারতীয় গণিতজ্ঞরা অনেকেই ছিলেন শ্রেষ্ঠ জ্যোতির্বিজ্ঞানীও। যেমন আর্যভট্ট। সম্ভবত তিনি প্রথম বিজ্ঞানী যিনি পৃথিবীকে প্রদক্ষিণরত ও পৃথিবীর চারপাশে চাঁদকে পরিভ্রমণশীল বলে অনুমান করেছিলেন। গণিত বিজ্ঞানী ভাস্করাচার্য অবশ্য আরও পরবর্তীকালের। তাঁর 4 অধ্যায়ে বিভক্ত জ্যোতির্বিদ্যা ও গণিতের মহাগ্রন্থ সিদ্ধান্ত শিরোমণি, 4র্থ অধ্যায় গোলাধ্যায়ের মাধ্যাকর্ষণ, চন্দ্রের দ্রাঘিমা ও পৃথিবীর গোলত্বের আলোচনা আছে। মানব সভ্যতায় মায়াদের অবদান মূলত ব্যবহারিক। মায়ারা ছিল বুদ্ধিমান জাত ও তীক্ষ্ণ পর্যবেক্ষক। তারা রেখে গেছিল প্রকাণ্ড এক পঞ্জিকা এবং সমৃদ্ধ লিপি ও অঙ্কন সমন্বিত বহু পুস্তক। কয়েকটি জ্যোতির্বৃত্তের গণনা ও পর্যবেক্ষণে তারা বিস্ময়কর নৈপুণ্যের পরিচয় দিয়েছে। এই গণনা থেকে বলা যায় গড় চন্দ্রমাস মায়ারা নির্ধারণ করেছে 29.53086 দিন হিসাবে। প্রকৃতপক্ষে যা 29.530
5-9 দিন। সূর্যগ্রহণের সম্ভাব্য তারিখের ইঙ্গিতেও তারা দক্ষতার পরিচয় দিয়েছিল। মায়া পুরাণে শুক্রের এক বিশেষ স্থান ছিল, যে জন্য তাদের নিজস্ব অভ্যাস মতো তারা সুদীর্ঘ কাল ধরে, অর্থাৎ 384 বৎসর ধরে ঘনিষ্ঠ পর্যবেক্ষণ করে শুক্রের সিনডিক আবর্তন সম্পর্কে খুবই বিশুদ্ধ বিচার ও মন্তব্য রাখতে সক্ষম হয়। বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে জ্যোতিষে আরবীয়দের বিশেষ কৃতিত্ব রয়েছে। ধর্মীয় অনুষঙ্গের জন্য জ্যোতিষকে তারা মহত্তম বিজ্ঞান বলে মনে করত। জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রাদির নির্মাণে, জ্যোতিষে পরীক্ষামূলক পদ্ধতির প্রয়োগে ও মানমন্দির থেকে নিয়মিত পর্যবেক্ষণে তারা যথেষ্ট সফল হয়েছিল। সমুদ্র ভ্রমণের সময়ে আরবীয় নাবিকরাই প্রথম ম্যাগেলানিক মেঘপুঞ্জ নিরীক্ষণ করে। প্রাচীন ও মধ্যযুগের বহু গবেষকই ছিলেন একই সঙ্গে দার্শনিক ও বিজ্ঞানী। তৎকালীন দার্শনিকদের দর্শন চিন্তায় যথেষ্ট বৈজ্ঞানিক চেতনার পরিচয় যে কারণে না মেলাই স্বাভাবিক। সেই একই কারণে বিজ্ঞানীদের বৈজ্ঞানিক গবেষণায় দর্শন চিন্তার ভূমিকাও কম। দর্শনের সঙ্গে বিজ্ঞানের এই সংযোগ প্রসঙ্গে বলতে হয়, মন, প্রাণ, আত্মা, আদস অর্থাৎ সাইকির সঙ্গে আকাশ ও মহাকাশের সম্পর্ক যুগ যুগ ধরে মানবের আগ্রহ ও চর্চার বিষয় হয়েছে। এর সঙ্গে ধর্মের প্রসঙ্গও জড়িত। বিতোষক ভট্টাচার্য সুন্দর বলেছিলেন, জ্যোতিষীর বর্ষবিচার, জ্যোতির্বিজ্ঞানীর আলোকবর্ষ গণনা, পূর্বোক্ত সম্পর্ক তাই স্বভাবতই মহাজগৎ, কসমস ও চৈতন্য, কনসিয়াসনেস এর মধ্যবর্তী সম্পর্কের রূপ পায় এবং আস্তিক্যবাদ ও নাস্তিক্যবাদ অনুসারে তা ঈশ্বরের প্রশ্ন ও নিরীশ্বরবাদের প্রসঙ্গের সঙ্গেও জড়িয়ে পড়ে। আস্তিক্যবাদে মহাকাশকে স্বর্গ বা ঈশ্বরের সঙ্গে এবং সাইকিকে আত্মার সঙ্গে সংশ্লিষ্ট করা, তাই ওই প্রবণতার স্বাভাবিক ফল। যেমন নাস্তিক্যবাদে মহাকাশকে শূন্যের সঙ্গে ও সাইকিকে অহম, আদস, অবচেতনের সঙ্গে সংশ্লিষ্ট করা। 17 শতকের আগে পর্যন্ত মানুষের চিন্তায় আত্মা ও মন ছিল অবিভাজ্য। মনের সেই অংশই হল আত্মা, যা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করতে, ঈশ্বরের উদ্দেশ্যে অভিযাত্রা করতে এবং তাঁর সঙ্গে মিলিত হতে সক্ষম। এই বিশ্বাসে স্বর্গই হল আত্মার আপন গৃহ, যেখানে জীবাত্মা ও পরমাত্মার মিলন ঘটে। আত্মার অভিযাত্রা তাই নক্ষত্রলোক অতিক্রম করে স্বর্গলোকে প্রত্যাবর্তন। আধুনিক মনোবিজ্ঞান ও বিজ্ঞান সামষ্টিক মন বা কৌম চেতনা হিসাবে সাইকি এই ধারণাকে একেবারে অস্বীকার করবে না। যেমন কার্ল পপারের ভাষায়, "The greatest riddle of cosmology may well be that the universe is in a sense creative." যেমন রবীন্দ্রনাথের ভাষায়, "জানা অজানার মাঝে সরু এক চৈতন্যের সাঁকো।" এই সৃষ্টিকর্মের মধ্যে প্রাণের উদ্ভব ও বিকাশ, প্রাণের সমস্ত রহস্য ও বৈচিত্র্য সহ অন্তর্ভুক্ত।